নমস্কার, আমি অনুপ কুমার। আপনারা দেখছেন ডায়মন্ড নজরদারি। আমি ভারতী এই প্রোগ্রামের সাথে আজকে আপনাদের যে বাচ্চাটার তার সাথে ইন্ট্রোডাকশান করাবো, তার বয়স হচ্ছে মাত্র 11+। সুতরাং এই 11+এ সে আজকে ক্যারাটে প্রতিযোগিতায়, কুডো ক্যারাটে প্রতিযোগিতায় কত রকম প্রাইজ পেয়েছে সেটা হচ্ছে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল। আজকে আমার সাথে আছে ঈশা মণ্ডল, মাত্র 11 বছর। ঈশা, নমস্কার। নমস্কার। কেমন আছো তুমি? আমি ভালো আছি। আজকে তুমি ক্যারাটে স্কুল থেকে ফিরলে কি এখন? হ্যাঁ। কোথায় শেখো তুমি ক্যারাটে? আমি পেয়াতে ক্যারাটে শিখি। আচ্ছা, আর তোমার বাড়িটা কোথায়? আমার বাড়ি ডোঙারিয়া হালদারপাড়া। হালদারপাড়া? হ্যাঁ। বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমি, মা, বাবা আর আমার ভাই। আচ্ছা, তোমার বাবা কি করেন? আমার বাবা কাজ করে বাইরে। আচ্ছা, আর মা? মা ঘরে হাউসওয়াইফ। আর ভাই কত বড়? ভাই গোপাল। ছোট? বাহ। কত বছর ধরে শিখছো তুমি ক্যারাটে? আমি 5 বছর বয়স থেকে শিখছি ক্যারাটে করা। 5 বছর বয়স? হ্যাঁ। বিভিন্ন প্রতিযোগিতাতে তুমি গিয়েছো এবং বড় বড় মেডেলও তুমি পেয়েছো। হ্যাঁ। আজকে তোমার মেডেলগুলো আর সার্টিফিকেটগুলো যদি দেখি, যেটা সামনে পড়ে আছে, এটা অসংখ্য মেডেল। আমি সেই সমস্ত ব্যাপারেও তোমার সাথে কথা বলবো। পর আজকে তোমার যে গল্পটা, সেটা আমি তোমার মুখ থেকে শুনবো। আজকে আমরা দুজনে মিলে একটা নতুন গল্প সৃষ্টি করব। তুমি কোন ক্লাসে পড়ো? আমি এখন 5ম শ্রেণীতে পড়ছি। তোমার স্কুলের নাম কি? আমার স্কুলের নাম ডোঙারিয়া অনুমতি বালিকা বিদ্যালয়। ওকে। স্কুলে এটা কি কোয়েট স্কুল নাকি অনলি গার্লস? অনলি গার্লস। তুমি এই যে ক্যারাটে শিখছো, এই ক্যারাটেটাই হঠাৎ করে কেন শিখছো তুমি? কারণ কি, ক্যারাটে আসলে একটা খেলা বা স্পোর্টস। ওকে। আর এই খেলাটা শিখলে আমাদের গায়ে জোর আসবে এবং আমাদের পড়াশোনায় মনোযোগ আর ধ্যানটা আসবে। ওকে। আর ক্যারাটেটা শিখলে আমাদের ধৈর্য আসবে। আর আমি যখন বড় হব বা ভবিষ্যতে আমি ক্যারাটেটাকে নিয়েই আগাতে চাইবো। আচ্ছা, ক্যারাটেটাকেই তুমি তোমার প্রফেশনাল লাইফে নিয়ে যেতে চাও? হ্যাঁ। বাট ক্যারাটে ছাড়াও অনেক স্পোর্টস আছে, জানো তো তুমি? হ্যাঁ। তো যেরকম ফুটবল রয়েছে, ক্রিকেট রয়েছে, সুইমিং রয়েছে, তো সেই সবের ভিতরে তোমার কোনো ইন্টারেস্ট নেই? তোমার ক্যারাটের ভিতরে ইন্টারেস্ট। ক্যারাটে তুমি কোথায় প্র্যাকটিস করো? কারণ তোমার বাড়ি খুব ছোট। আমার বাবা সকালবেলা তুলে ঘরে একটু আধটু প্র্যাকটিস করিয়ে, তারপরে আমাদের রাস্তায় একটু প্র্যাকটিস করে, তারপরে ওইটুকুনি, তারপরে আমাদের স্যার যা শেখায় আর সিনিয়র দাদারা। আচ্ছা, তো এটা করতে গিয়ে তোমাকে খুব মেহনত করতে হয়। হ্যাঁ। আর এই মেহনত করতে গিয়ে তোমাকে অনেক প্রবলেমও ফেস করতে হয়েছে। হ্যাঁ। কি কি প্রবলেমে তুমি ফেস করেছো? যখন প্রথমবার গিয়েছিলাম, তখন যখন খেলাটা হয়েছিল, তখন একটু চোট লেগেছিল। আচ্ছা। প্রথমে ভয় লেগেছিল। একটা ম্যাচ খেলার পর থেকে আমার একদম মনে হচ্ছে যেন আমি খেলতে পারবো, আমার ভালো লাগে, হিম্মত এসে গেছে। হ্যাঁ। ওকে। তুমি যে ক্যারাটে শিখছো, সেই ক্যারাটেটার নাম কি? কুডো মিক্স মার্শাল আর্ট। কুডো মিক্স মার্শাল মানে খালি হাতে আত্মরক্ষা। খালি হাতে এর ভিতরে ওই ব্রাজিলিয়ান জুজুৎসু শেখানো? হ্যাঁ, সব আছে এখানে। সব কিছু আছে। তো তুমি সব কিছুই শিখেছো? হ্যাঁ। ওকে। তোমার টিচারের, কোচের নাম কি? স্বরূপ পাল। স্বরূপ পাল। ওকে। যখন তুমি প্রথম 5 বছর আগে যখন তুমি এই ক্যারাটে শিখতে গিয়েছিলে, তোমার বাড়ির লোক কি তোমাকে স্বেচ্ছায় নিয়ে গেল নাকি? স্বেচ্ছায় নিয়ে গেল। যখন তুমি বললে তখন তারা স্বেচ্ছায় নিয়ে গেল? হ্যাঁ। ওকে। আজকে আমার সাথে আছে ঈশার ড্যাডি শান্তনু মণ্ডল। দাদা নমস্কার। নমস্কার। আজকে ঈশাকে আপনি বড় করার পিছনে অনেক মেহনত করছেন। আর আপনি যদি আপনার যে প্রফেশনাল লাইফ সেটা যদি বলেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে ঈশাকে বড় করতে গিয়ে আপনি কি কি ধরনের প্রবলেম ফেস করছেন। আপনি কি করেন? আমি মহিন্দ্রা কোম্পানিতে চাকরি করি। আচ্ছা। স্পেয়ার পার্টস এক্সিকিউটিভ। ওকে। এটা আমার অফিস হচ্ছে মুকুন্দপুর। আচ্ছা।
আমি সকালবেলা 7টার মধ্যে আমাকে বেরোতে হয়, ওকে বজবাস থেকে ট্রেন ধরে আমাকে অফিস যেতে হয়। আচ্ছা রাতেরবেলা ফিরি আমি রাত 9টা বেজে যায় ফিরতে ফিরতে। ওকে তা মর্নিংয়ে আমি ঈশাকে সকালবেলা ঘুম থেকে তুলি, হ্যাঁ তুলে প্র্যাকটিস করিয়ে ওকে যখন ও ডন মেডিটে পড়তো মানে একদম মর্নিংয়ে আচ্ছা প্র্যাকটিস করে আমাকে স্কুলে দিয়ে আমি অফিস যেতাম। আচ্ছা তাই এটা আমার স্বপ্ন ছিল বলতে পারেন যে আমি মেয়েকে তৈরি করব, মানে ওর পরিচয় হবে আমার পরিচয়। বাহ তাই এটা আমার 2019 সালে যখন ও যখন 5 বছর হলো, হ্যাঁ ও 2015-তে জন্ম, ওকে তখন আমি ফার্স্ট আমাদের স্বরূপ স্যারের সাথে আমি আলোচনা করি। ওকে তা উনি বললো ঠিক আছে মেয়েকে নিয়ে আসতে। Okay. তারপরে করোনা এসে যাওয়ার পরে আমি জাস্ট ওকে নিয়ে যেতে পারলাম না। হ্যাঁ 2020 থেকে টুকটাক ক্লাস হতো, তারপর থেকে ও 2021 নয় 22-এর মধ্যে প্রথম ফার্স্ট খেলতে গেল তোমার বারডোলিতে, আচ্ছা সুরাটে। সুরাতে খেলতে গেল। সুরাটে খেলতে গিয়েছিল মানে ওখানে। এক বছরের ভিতরেই সুরাতে এক বছরের মধ্যেও তৈরি হয়ে গিয়েছিল, ওখানে বাড়িতে প্র্যাকটিস করাতাম। আচ্ছা স্যার দেখে বললো যে ওর মধ্যে সেই এটা রয়েছে, ওকে তুমি বাইরে ছাড়ো, তাহলে দেখবে প্রথমটি অসুবিধা হবে না। ওকে আপনি ওকে ক্যারাটে জানতেন নাকি? আমি জানতাম না, আচ্ছা। কিন্তু আমার স্বপ্ন ছিল যে আমি মেয়েকে তৈরি করব, আচ্ছা ওর মতন ও করে বাঁচবে। ওকে 10-এর মধ্যে আমি 1 তৈরি করব। বাহ বাহ। সেটা আমার বাড়ির মধ্যে আমি আমার মিসের সাথে আলোচনা করেছিলাম। তা মিসেসকে জিজ্ঞাসা করেছে কেন ওরও তো মতামত নেওয়া দরকার। অবশ্যই। তা মিসেস বললো যে হ্যাঁ দাও, সেলফ ডিফেন্সটা এখন শেখা দরকার, কারণ যেহেতু মেয়ে তো হ্যাঁ কতক্ষণ আমরা ওর চোখে চোখে রাখবো, কারেক্ট। যেহেতু আস্তে আস্তে বড় হবে, হুম যা দিনকাল পড়েছে, তার জন্য আমি ওকে সেলফ ডিফেন্সে দিলাম। ওকে তা দেওয়ার পরে দেখলাম যে মোটামুটি ও অনেকটা নিতে পারছে। আচ্ছা বাড়িতে আমার সাথে প্র্যাকটিস করছে, সেইগুলো যেগুলো অসুবিধা হচ্ছে স্যার সেগুলো হেল্প করছে। আচ্ছা আস্তে আস্তে আজকেও ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলার পরে, অক্ষয় কুমার চ্যাম্পিয়নশিপ খেলার পরে আজকেও সিলেকশন হয়েছে থাইল্যান্ডে। থাইল্যান্ডে ব্ল্যাক বেল্ট স্পেশাল ট্রেনিংয়ে যাচ্ছে থাইল্যান্ডে। বাহ, কবে যাবে? এটা হচ্ছে ফেব্রুয়ারিতে অ্যানাউন্স করেছে ওখান থেকে, মানে পুনে থেকে স্যারেরা। আচ্ছা ওর খেলা দেখে জাস্ট এবার ও গিয়েছিল মহারাষ্ট্রে, গোল্ড নিয়েছে। ও ওখানে অ্যানাউন্স করেছে যে থাইল্যান্ডে ওদের ট্রেনিংয়ে পাঠানো হবে। তো পাসপোর্ট হয়ে গেছে? পাসপোর্ট করা হয়ে গেছে। পাসপোর্ট করা হয়ে গেছে, বাহ। আর একটাও অ্যানাউন্স করেছে এশিয়ান কাপেও মনে হচ্ছে চান্স পেয়ে গেছে। এশিয়ান কাপে? এশিয়ান কাপে চান্স পেয়ে গেছে, বাহ। এখন আমরা দেখে নিই ঈশা কী কী মেডেল পেয়েছে। ঈশা তুমি কী কী মেডেল পেয়েছো চলো দেখাও। এটা 16 কুডো ন্যাশনাল টুর্নামেন্ট। ওকে। এখানে সিলভার পেয়েছে। সিলভার, এটা কোথায় হয়েছিল? এটা হয়েছিল সুরাতে। এটা হচ্ছে দীনদয়াল উপাধ্যায় ইন্ডোর স্টেডিয়াম, মানে গুজরাটে। গুজরাটে হয়েছিল, 2005 অক্টোবরে হয়েছিল। 25 অক্টোবরে, তাই তো? ওকে ওকে, নেক্সট। 16 অক্ষয় কুমার টুর্নামেন্ট, এটা হয়েছিল আপনার ওই একই জায়গাতে। এখানে হয়েছিল থার্ড, মানে আচ্ছা। ব্রোঞ্জ পেয়েছিল। ওকে ওকে, এখানে তুমি থার্ড হয়েছিলে। থার্ড হয়েছিল। কিরম লাগলো এই সব প্রোগ্রামে? অক্ষয় কুমারকে দেখেছিলে তুমি? তোমার সাথে কথা বলেছিল এসে? না, কথা বলিনি। কথাটা হয়নি, আচ্ছা। কিন্তু অত লোকের মাঝখানে ছিল, ওটা দেখাটা একটা বড় সৌভাগ্য না? ওকে, নেক্সট। 15 কুডো ন্যাশনাল টুর্নামেন্ট, এটা হয়েছিল পণ্ডিত দীনদয়ালে। এটা হচ্ছে নভেম্বর 2024, এখানে হয়েছিল থার্ড। আচ্ছা, এটাও সুরাতে হয়েছিল নভেম্বর 7 নভেম্বর 2024। 15 কুডো ইন্টারন্যাশনাল ন্যাশনাল টুর্নামেন্ট। তো একদম ঝুড়ি লাগিয়ে দিয়েছো এই বয়সে। এটা 14 ইন্টারন্যাশনাল কুডো টুর্নামেন্ট, এটা হচ্ছে অক্ষয় স্যার যেটাই আছে। আচ্ছা, এখানে এটা হয়েছিল আপনার 2022-এ অক্টোবর 25। এটা মনে হয় ওর প্রথম প্রাইজ, যেটা এটা আপনি একদম বলছেন, first। একদম ফার্স্ট প্রাইজ। এটা হয়েছিল আপনার এতে বারডোলিতে। আচ্ছা, এটাও সুরাতের বাগডোলিতে? হ্যাঁ, বারডোলি, ওকে, কারেক্ট কারেক্ট। নেক্সট। এটা হচ্ছে 6th কুডো ফেডারেশন, এটা হচ্ছে আপনার এর হচ্ছে আপনার ফেডারেশন কাপ। আচ্ছা। এটা হয়েছিল আপনার 27/10/2025। ওকে। দীনদয়াল উপাধ্যায়, মানে সুরাটেই হয়েছিল। এখানে সেকেন্ড হয়েছিল, মানে সিলভার পেয়েছিল। ওকে ওকে, গুড গুড।
টুর্নামেন্ট, এটা হয়েছিল 24/11/2023। আচ্ছা, এটা হয়েছিল আপনার বীর নর্মাদ গুজরাট, মানে এটা হচ্ছে গুজরাটে হয়েছিল। এটাও গুজরাটে হয়েছে। এটা হচ্ছে এখানে সেকেন্ড প্রাইজ পেয়েছিল। মানে যত প্রোগ্রামগুলো সব গুজরাটি ম্যাক্সিমাম, যেহেতু আমাদের ওইখানে প্রোগ্রামটা হয় আপনার ওই কালী পুজোর পরে, মানে যেহেতু ওইখানটায় তখন অনেকটাই ফাঁকা পাওয়া যায়, আমাদের হোটেলও পাওয়া যায়। আচ্ছা, আর ওখানে সেরকম অতটা মানে মানে গিঞ্জি টাইপের নেই আমাদের দিকে মতো। ওকে, গুজরাট গিয়েছিলে, কিরম লাগলো তোমাকে? খুব ভালো লেগেছে। কি কি দেখেছো গুজরাটে? গুজরাটে পাহাড় সব কিছুই দেখা হয়, যেখানে ফেমাস যা যে সবই দেখেছি। গুজরাটে স্ট্যাচু অফ ইউনিটি দেখেছো? না, ওখানে ঘুরতে যাইনি আমরা, ওখানে আমরা শুধু ফাইটিং করে পরের দিন বা যেদিনকে শেষ সেদিনকে আমরা ট্রেনে উঠে ট্রেনের বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছি। আর মোদিজি আর অমিত শাহকে দেখোনি? অ্যাকচুয়ালি কি বলেন তো, আমাদের জাস্ট আমরা ধরুন যেদিনকে ফাইটিং হয় তার আগের দিনকে আমরা পৌঁছাই। আচ্ছা, এবারে আমরা হোটেলে একটা দিন আমাদের হোল্ড করি। হ্যাঁ, হোল্ড করার পরে আমরা নেক্সট দিন আমাদের রিপোর্টিং থাকে, আমাদের মর্নিং ওখানে ঢুকে যেতে হয়। ওকে, হ্যাঁ, নেক্সট। সেকেন্ড কুডো ন্যাশনাল চ্যাম্পিয়ন, এটা হয়েছিল আপনার হিমাচল প্রদেশ। এখানে হয়েছিল, এটা এখানে ফার্স্ট হয়েছিল, গোল্ড পেয়েছিল। সোলানে, ওকে। এখানে কি পেয়েছিল? ফার্স্ট হয়েছিল, গোল্ড পেয়েছে। গোল্ড পেয়েছিলে, বাহ, দারুণ। এটা থার্ড কুডো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, এটা হয়েছিল আপনার নেতাজি সুভাষচন্দ্র বোস, এখানে হয়েছিল, সেকেন্ড পেয়েছিল। এটা মহারাষ্ট্র হয়েছিল? হ্যাঁ, এটা 2025 মহারাষ্ট্রের পুনেতে হয়েছিল, তাই তো? 2025-এ। বাহ, মানে খেলার সাথে সাথে তুমি বিভিন্ন স্টেটেও ঘুরে বেড়াচ্ছ, তাই তো? একদম, গুড। এটা হয়েছিল 2023-এ। আচ্ছা, এটা মহারাষ্ট্রে হয়েছিল, ওখানে পেয়েছিল গোল্ড। গোল্ড পেয়েছিল, বাহ বাহ, গুড। মানে মেডেল দেখতে দেখতে আমরাই নিজেরা হয়রান হয়ে যাচ্ছি এত ছোট বয়সে। মানে আমরা তো এই বয়সে কি করতাম আমরা নিজেরাই জানি না। আর কিন্তু এখনকার যুগে যে সমস্ত সব ফেসিলিটি ওরা পেয়েছে, আর আশা করি ভবিষ্যতে আরও পাবে। তো তোমার বয়স এখন 11 বছর আর তুমি পড়ছো ক্লাস 5-এ, তাই তো? হ্যাঁ। মানে আরও 10 বছর তোমার পড়াশোনা এখনও কমপ্লিট করতে হবে। মানে যখন তোমার বয়স 18-19 বছর হয়ে যাবে তখন তুমি একটা পূর্ণ যুবতীতে পরিণত হবে। আজকে যে তুমি এই ক্যারাটে শিখছো, স্কুলের ছেলেমেয়েরা তোমাকে দেখে ভয় পায় না? হ্যাঁ, ভয় পাই। স্কুলে কারণ ফাইটিং হয়ে যায় নাকি? না, করি না, রাগ কন্ট্রোল করে রাখতে হয়। কন্ট্রোল করে রাখতে হয়, বদনাম হয়ে যাবে কিছু করলে না, বলবে ক্যারাটে শিখে আমাদেরকে উপর প্রয়োগ করছো, তাই তো? হ্যাঁ। বাড়িতে যখন প্র্যাকটিস করো কখনো ড্যাডিকে মেরেছো? হ্যাঁ। ড্যাডির সাথে করেছো ফাইটিং না? হ্যাঁ। তো কে জিতলো, তুমি জিতলে কি ড্যাডি জিতলে? আমি। তুমিই জিতেছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তুমি এই যে ক্যারাটেটা করছো তাতে খাবার দাবারের কি ব্যাপার, কি কি খাবার খাও তুমি অ্যাকচুয়ালি? সকালবেলা প্র্যাকটিস করার পরে হ্যাঁ, বাটার টোস্ট, আচ্ছা, একটা কলা, একটা ডিম সিদ্ধ ওকে, খেয়ে সকালবেলা পড়তে চলে যায়। আচ্ছা, বাড়িতে এসে সকালবেলা স্নান টান করে মা যা রান্না করলো, মাছের ঝোল, মানে এখন যেহেতু পাতলা ঝোল খেতে বলেছে, একটু গ্যাসের প্রবলেম হচ্ছিল কদিন ধরে। এত অল্প বয়সে গ্যাসের হ্যাঁ, আসলে জলও খুব কম খায়, ও এটার জন্য খুব প্রবলেম হচ্ছিল। তা ওই জন্য মাছের ঝোল ভাত খেয়ে স্কুলে যায়, টিফিন নিয়ে যায় হালকা, আবার বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে প্র্যাকটিস করার পরে একটা স্যালাড করে দেয় ওর মা, গাজর, শশা, খাওয়া দাওয়া করলো, করার পরে রাতেরবেলা রুটি খেলো, কম খেলো, রুটি একটা খেলো, কিন্তু সবজিটা খেলো অনেকটা, সবজিটা অনেকটা। তো তোমার পড়াশোনা করতে বেশি ভালো লাগে না? মোটামুটি লাগে। হ্যাঁ, কারণ যেহেতু তুমি ক্যারাটেটাকে মেন ফোকাস করছো, সুতরাং আগামী দিনে তুমি এর উপরেই একটা মানে ভবিষ্যৎ তৈরি করবে, তাই তো? এর ভিতর থেকে তুমি অনেক জায়গায় চান্সও পেতে পারো, যেটা মিলিটারিতে পেতে পারো, পুলিশে পেতে পারো, তাই তো? সিআরপিএফ, ইনকাম ট্যাক্স, বিভিন্ন জায়গায় গভর্নমেন্ট সব জবে। কারণ তোমাদের এই ক্যারাটে যেটা রয়েছে কুডো, এটার সাথে যত সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের যত জব আছে সেগুলোর ভিতরে ফ্যাসিলিটি রয়েছে, তাই তো? উইদাউট এক্সাম রয়েছে, মানে সার্টিফিকেটের খুব ভ্যালু আছে। বাট এটাকে তোমার কন্টিনিউ করে যেতে হবে, খুব প্র্যাকটিস করতে হবে, তাই তো?
যখন তুমি এই প্রোগ্রামগুলো করতে যাও, প্রায় মানে টুর্নামেন্টে যাও, সেখানেই 2-4-5 হাজার ছেলে মেয়ে, এবং তাদের সাথে ভাষার একটা প্রবলেম হয় না? না, বেশি প্রবলেম হয় না, একটু हिंदी पारी। तो हिंदी पारो अच्छे तुम? है। कैसे बताओ, मेरे साथ हिंदी में बात करो। मैं थोड़ा थोड़ा पापा के साथ हिंदी प्रैक्टिस करता हूँ घर में। बहुत जरूरी है, हिंदी और इंग्लिश सीखो धीरे धीरे। खास करके हिंदी सीखो। जितना भी ऐसे छोटे छोटे यूट्यूब हिंदी वाला होता है ना, उसको सीखो। वो सीखने से तुम्हारा हिंदी कंट्रोल में जाए, क्योंकि যখন তুমি বাইরে যাবে খেলতে বিভিন্ন জায়গায়, আরও যখন বড় হবে, তখন তোমার এই ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার যাতে না থাকে। জাস্ট আর একটু বড় হলে ওই স্পোকেন ইংলিশে আমি ভর্তি করি না, তুই এখন একটু প্রেসারে আছে তো, হ্যাঁ, ওই জন্য দিতে পারছি না, মানে ভীষণ প্রেসারে আছে, ভীষণ প্রেসারে আছে, ওই জন্য ওটা দিলে আবার মানে সব কিছু না, সব কিছু চাপ হয়ে যাবে। ওকে, যখন তুমি এই সমস্ত কম্পিটিশনে যাও কিংবা প্র্যাকটিস করো, সেই সময় কোনো চোট পাওনি কোনোদিন তুমি? হ্যাঁ, প্রথম ম্যাচে আমি যখন ফাইট করেছিলাম, তখন আমার প্রথম ম্যাচে আমার যে রাইট লেগ, ওখানে আমার চোট লেগেছিল। আচ্ছা। তারপর সবাই বলছে যে তুই খেলতে পারবি না, তোর পায়ে চোট। তারপরে আমি পায়ে ওষুধ লাগিয়ে পরের ম্যাচেও ভালো খেলেছিলাম। আচ্ছা। আবার ব্যথা লেগেছিল। ওকে। থার্ড ম্যাচেও আবার খেললাম, বেশি তো ব্যথা লাগবেই। মানে ওই অবস্থায় খেলে যাচ্ছে? হ্যাঁ। খেলাটা ছাড়োনি? না। ভয় লাগছিল না? একটু একটু ভয় লাগছিল। বাবা একটু সাহস দিল, আমার ড্যাডি। হ্যাঁ। ওকে ওকে। আর স্যার আমার একটু সাহস দিল যে তুই পারবি, কর। পারবি। দেখো, মেহনত না করলে জীবনে সাকসেস হয় না। হ্যাঁ। আচ্ছা, কখনো কি এইরকম হয়েছে তুমি খেলতে গেছো আর হেরে গেছো, কিছু পাওনি? হ্যাঁ, হয়েছিল। তো সেই সময়টা কিরম লেগেছিল তোমাকে? মন তো একটু খারাপ হবেই না? হ্যাঁ। বাট তুমি কি জানো, হারাটা খুব জরুরি। সব ম্যাচেতেই হারতে হয়, কখনো যখন তুমি হারবে হ্যাঁ, তখনই জেতার স্বাদ পাবে, তাই তো? হ্যাঁ, এটা ঠিক। আচ্ছা ঈশা, তুমি আমার এই প্রোগ্রামগুলো কোথা থেকে দেখেছিলে? আই অ্যাম ইন্ডিয়ান, আমি ভারতীয়। এই প্রোগ্রামটা আমি ইউটিউব থেকে দেখেছিলাম। আচ্ছা। ইউটিউব থেকে দেখে আপনাকে ফোন করেছিলাম আমার ইন্টারভিউটা নেওয়ার জন্য। বাহ। তো তোমার মনে হয়েছিল যে তোমারও একটা ভিডিও হোক আর তোমার জিনিসগুলো লোকের সামনে তুলে ধরা, তাই তো? হ্যাঁ। তো এই ধরনের প্রোগ্রাম যেটা আমি করি, এই সম্বন্ধে তোমার কিছু বলার আছে? এটা কিরম টাইপের প্রোগ্রাম? খুব ভালো, বলতে গেলে ভালো লাগে এই প্রোগ্রাম? হ্যাঁ, এই প্রোগ্রামগুলো খুব ভালো লাগে আমার দেখতে। তারপরে তুমি কি চাও কি আরো লোক এই ধরনের প্রোগ্রামের সাথে জুড়ে যাক? হ্যাঁ, এটা আমি চাই। মানে যাদের এইরকম ধরনের অভিজ্ঞতা কিংবা এই ধরনের সার্টিফিকেট হোল্ডার রয়েছে, বিভিন্ন কাজ করে, তাদের ভিডিওগুলো যদি আমরা তুলে ধরতে পারি, তাই তো? হ্যাঁ, সবাই জানতে পারবে। স্কুলে টিচাররা তোমাকে নিয়ে একটা গর্ব করে, তাই তো? হ্যাঁ। কারণ তুমি এই স্কুলের প্রথম যে এত বড় মেডেল নিয়ে, এবং আরো আছে, হ্যাঁ, কিন্তু এতগুলো মেডেল পাইনি কেউ। তো স্কুলের টিচাররা তোমাকে খুব অ্যাপ্রিসিয়েট করে। হ্যাঁ। আজকে এই ভিডিওটা দেখুন, খুব সাধারণ একটা অ্যাটমসফিয়ারের ভিতরে ঈশার বাড়িতেই আজকে আমরা বসে রয়েছি। একটা ছোট্ট ঘর, আপনারা দেখলেই বুঝতে পারছেন খুব সাধারণভাবেই থাকেন এরা। কারণ এই মুহূর্তে একটি মানুষের ইনকামের উপরে একটা ঘর চালানো, এবং তার পাশাপাশি প্রতি বছর একটা বড় অঙ্কের টাকা ঈশার ট্রেনিংয়ের জন্য যায়। এই যে বিদেশে যাবে মেয়েটি, তার জন্য একটা বিশাল অঙ্কের টাকা। এছাড়াও সমস্ত রকম জিনিসকে কিনে দেওয়া, তার জন্য একটা বড় অর্থের দরকার পড়ে। এই ভিডিওর মাধ্যমে যারা দেখছেন, ঈশা এখন থাইল্যান্ড যাবে। যদি সম্ভব হয়, আপনারা যদি স্পন্সর করতে চান, ঈশাকে স্পন্সর করতে পারেন। হয়তো ভবিষ্যতে দেখবেন এই ঈশাই আপনার স্পন্সরের ভ্যালু হয়ে যাবে। আজকে এই ভিডিওটা দেখুন, খুব সাধারণ একটা অ্যাটমসফিয়ারের ভিতরে ঈশার বাড়িতেই আজকে আমরা বসে রয়েছি। একটা ছোট্ট ঘর, আপনারা দেখলেই বুঝতে পারছেন খুব সাধারণভাবেই থাকেন এরা। কারণ এই মুহূর্তে একটি মানুষের ইনকামের উপরে
একটা ঘর চালানো এবং তার পাশাপাশি প্রতি বছর একটা বড় অঙ্কের টাকা ঈশার ট্রেনিংয়ের জন্য যায়। এই যে বিদেশে যাবে মেয়েটি, তার জন্য একটা বিশাল অঙ্কের টাকা, এছাড়াও সমস্ত রকম জিনিসকে কিনে দেওয়া, তার জন্য একটা বড় অর্থের দরকার পড়ে। এই ভিডিওর মাধ্যমে যারা দেখছেন, ঈশা এখন থাইল্যান্ড যাবে। যদি সম্ভব হয়, আপনারা যদি স্পন্সর করতে চান, ঈশাকে স্পন্সর করতে পারেন। হয়তো ভবিষ্যতে দেখবেন এই ঈশাই আপনার স্পন্সরের ভ্যালু হয়ে যাবে, ঈশাই এক ব্র্যান্ড হয়ে যাবে। সুতরাং সবার কাছে রিকোয়েস্ট থাকলো, আজকে সবাই ঈশার পাশে দাঁড়ান। যদি এই মেয়েটি আমাদের এই গ্রাম থেকে যদি এই মেয়েটি যদি আজকে বিদেশে যেতে পারে এবং ক্যারাটের ট্রেনিং নিয়ে আসতে পারে, তাহলে হয়তো আমাদের গ্রামের নামে উজ্জ্বল হবে এবং ভবিষ্যতে এই মেয়েটি আমাদের গ্রামের বিভিন্ন স্কুলে হয়তো ট্রেনিং সেন্টার করতে পারবে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ঈশার জীবনীটিকে তুলে ধরার চেষ্টা করলাম। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকলো, ঈশার সাকসেস কামনা করুন। এই ভিডিওটাকে ज़्यादा से ज़्यादा দেখুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর ডায়মন্ড নজরদারি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আই অ্যাম ইন্ডিয়ান, আমি ভারতীয়। অবশ্যই এই এপিসোডটা, পডকাস্টটা আপনারা দেখবেন এবং শেয়ার করবেন। আই অ্যাম ইন্ডিয়ান, আমি ভারতীয়। এই প্রোগ্রামে আজকে আমরা ঈশা মণ্ডলের কাহিনীটা তুলে ধরলাম। দেখতে এত ছোট, কিন্তু এর গুণ অনেক বড়। যে সমস্ত মেডেলগুলো দেখালো আর যেভাবে ওর কনফিডেন্স, আগামী দিনে ঈশা অনেক বড় জায়গায় যাবে। ও পরিষ্কার একটা কথা বলে দিল, আমি পড়াশোনা করতে এত ভালোবাসি না, কিন্তু ক্যারাটেটা আমি আমার লাইফের জুড়ে নিয়েছি, এটাকে আমি আমার প্রফেশনাল হিসাবে বানাবো। সেলফ ডিফেন্স কাকে বলে, সেই ব্যাপারগুলো ঈশার থেকে শুনলাম। এই ধরনের ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকলো, ভিডিওটা দেখুন, লাইক করুন, শেয়ার করুন। আর ডায়মন্ড নজরদারি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর একটা ইম্পর্টেন্ট কথা যেটা আমার মনে হচ্ছে এই মুহূর্তে আপনাদের বলি, সেটা হচ্ছে ঈশার পাশে দাঁড়ান, স্পন্সরের ব্যবস্থা করুন, তাহলে হয়তো মেয়েটি আরও বড় সাকসেস হতে পারে। চলুন সবাই মিলে বলুন, আই অ্যাম ইন্ডিয়ান, আমি ভারতীয়। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম। বন্দে মাতরম।